ধানমন্ডি যেদিন গুড়িয়ে দেওয়া হলো তার পরের দিনই আপনার সঙ্গে কথা হয়েছিল। আপনি যেটা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে এবং আপনাকে ধৈর্য ধরতে বলেছেন, অপেক্ষা করতে বলেছেন। তারপরে তার বিভিন্ন বার্তা আমরা শুনেছি। টেলিফোনে তিনি বলেছেন দেশবাসীকে ধৈর্য ধরতে, এবং তিনি বলেছেন যে বাংলার মাটিতে প্রত্যেকটা বিষয়ের বিচার হবে, সবাই তৈরি থেকো। তাহলে কি এবার বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা? মোহাম্মদ ইউনূসের দিন কি আসলে এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে? এইটার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। তার আগে আমি আপনাকে স্মৃতির রোমন্থনটা একটু করে নেওয়া ভালো। আমি যখন ওনাকে ফোন দেই, আমি অসম্ভব রকমের ইমোশনাল ছিলাম, ভয়ঙ্কর। মানে এটা আমি কথা ঠিক মতো বলতে পারিনি। উনি আমাকেই সান্ত্বনা দিয়েছেন, কি শীতল কণ্ঠ, কি দৃঢ় কণ্ঠ। তিনি আমাকে একটা কথাই বললেন, আমার আমার যেটা মনে পড়ে যে ওরা এটা ভেঙেছে, ওরা ইতিহাস কখনো মুছে দিতে পারবে না। এবং তিনি স্পষ্ট করে এই কথাটি বলেছেন, এই বাংলার মাটিতে ৩৯ বছর পর ৭১-এর ঘাতকদের, এই যুদ্ধাপরাধীর রাজাকার আলবদর আল শামস, যারা পাকিস্তানি বাহিনীকে সমর্থন করে বাংলাদেশিদেরকে মেরেছিল, তাদের বিচার ৩৯ বছর পর বাংলাদেশ করেছে, যেটা চলমান। এখন তো এগুলো বন্ধই হয়ে গেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শিকার হয়েছিলেন ১৯৭৫ সালে। সেই বিচার ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রথমবারের মতো এর পরে, মানে ৭৫-এর পরে ক্ষমতায় আসে, শুরু করেছিল। কর্নেল তাহের, এছাড়া জেনারেল মঞ্জুর, এরকম অসংখ্য চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে শুরু করেছিলেন। আপনি, আমি আর আপনি, আমরা দুজনই, আমাদের তো একটা লম্বা স্মৃতিও গেল। আমরা প্রতিদিন কথা বলছি। আমরা যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আমি আপনাকে আজকে এই টিভিতে বলে যাচ্ছি, একদিন এই টিভিতে আমি আসব এবং আপনাকে বলবো যে ইন্দিরাজি, আমি আপনাকে একদিন বলেছিলাম যে এই বিচার বাংলাদেশে হবে। এবং ওই দিন হয়তো আমরা খুব হাসবো, আমরা উৎফুল্ল থাকবো, আনন্দিত হব, এবং আমি আপনাকে বলবো যে কথা দিয়েছিলাম আপনাকে একদিন যে বিচার হবে, এবং বিচার হচ্ছে, বিচার হবে। এই বাংলাদেশের মাটিতে আপনি যা আজকে দেখছেন, যা শুনছেন, মানে আমি জানি না, আপনি হয়তো বা মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যান, মানে এত ভয়ঙ্কর, এত নিম্ন মন মানসিকতা, কিন্তু বিচার হবে। এই বাংলাদেশের একটা জিনিস কিন্তু আছে, আওয়ামী লীগের আমলেই বাংলাদেশের সমস্ত এই চাঞ্চল্যকর ঘটনাগুলোর বিচার হয়েছে, বিচার হবে। জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ডেরও বিচার হয়েছে। সুতরাং আমি খুবই আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর উপরে বা তার বক্তব্যে। আমি খুবই আস্থা রাখতে চাই। আর আরেকটা ব্যাপার, এখন আমি মনে করি, আমি তো সবসময় মনে করি যে আমার বাঙালি ভাষাভাষী যারা আছে, কলকাতা আমার আরেকটা স্থান, আমার আরেকটা ভালোবাসার জায়গা, আরেকটা, আমার কখনো মনে হয়নি যে আমি আলাদা বা আমি বিচ্ছিন্ন, তাই তো? ওই বলে না যে, একটা কবিতা পড়েছিলাম আর্জেন্টিনার এক কবির অনুবাদ, নাম আমি তার ভুলে গেছি, যে পৃথিবীর সমস্ত সীমান্ত আমাকে ক্লান্ত এবং বিরক্ত করে। তো মাঝে মধ্যে মনে হয় যে আমরা বাংলা ভাষাভাষীরা বাংলাদেশে পালন করতে পারছি না, সেখানে থ্রেট আছে, সেখানে নানান ধরনের ব্যাপার আছে, কিন্তু কলকাতাতে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে এই মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানো হয়। আমি এবার বারাসাতে যাওয়ার পরে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, বারাসাতের এক স্কুলের সামনে, স্কুল না মানে তাদের পৌরসভা আর কি, ওইখানে বিশাল এক শহীদ মিনার। আমার বন্ধু, যিনি ড্রাইভ করছিলাম, তাকে বললাম যে আরে বিশাল ব্যাপার। সুতরাং এক বাংলাদেশে যেমন আমাদের এই ইতিহাসগুলো অত্যন্ত ভাবে আক্রমণের শিকার, বাংলা ভাষাভাষী আরেকটা অঞ্চলকে তো তারা পারছে না। সেখানে রবীন্দ্রনাথ স্বমহিমায় সেখানে রয়েছেন, নজরুল রয়েছেন, শহীদ মিনার আছে, সেখানে মুক্তিযুদ্ধকে স্মরণ করা হয়, সেখানে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। কারণ পশ্চিমবঙ্গের লোকেরা এত সংকীর্ণ মনা নয়। অর্থাৎ আমাদের বাংলাদেশ বা বাঙালিদের জন্য যেই গর্বের বিষয়গুলো ছিল, এমনকি এই রিসেট বাটনের আওতাধীন রবীন্দ্রনাথের কবিতা, গান, কোনো কিছুই বাদ যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি একজন নোবেল বিজয়ী। তার কবিতাকে সাম্প্রদায়িক বিভিন্ন রকমের আঁচ দেওয়া হয়েছে। সেখানে নানান ধরনের এমন সব কথাবার্তা বলা হয়েছে, শুনে মনে হতে পারে যে রবীন্দ্রনাথ বুঝি পুরো বাংলাদেশের শত্রু। অর্থাৎ মুক্তিযুদ্ধ, মুক্ত মনা, শুধু মুক্তিযুদ্ধের কথা আপনি যেরকম বলেছেন, মুক্ত মন কোনো
এই ধরনের কোনো চিন্তা, কোনো পরিশীলিত চিন্তা, প্রত্যেকটা চিন্তাই ওই রিসেট বাটনের আক্রমণে আক্রান্ত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন সাম্প্রতিক সময়ে আপনার যশোরের মনিরামপুরে এক ভদ্রলোক বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা ভদ্রলোক বলি, সম্ভবত ভদ্রলোক বলি, তিনি আপনার ভাষা আন্দোলনের যেই স্মারকটা আমরা ব্যবহার করি শ্রদ্ধা জানাবার জন্য ভাষা আন্দোলনের শহীদদের জন্য, সেটি তিনি ভেঙে সেখানে টয়লেট বানিয়েছেন। আমি এই পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করি কিভাবে জানেন, আমি এই জিনিসটাকে একটা সিম্বলিক, আমার কাছে এই জিনিসগুলোকে খুবই মেটাফোর মনে হয়। হোয়াট ইজ মেটাফোর? দাদা, এই এতে মনে পড়ছে যে কিছুদিন আগে আপনাদের একটা বুক ফেয়ারে সেখানে ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো ছিল। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন যে এগুলো কি ভাবনা চিন্তা, হ্যাঁ, মানে আপনি যখন এটা বলছেন তখন আপনাকে মনে হয় এটা ভাবার আগে এটা চিন্তা করতে হবে যে চিন্তার এই লেভেলের দৈন্যতা কেন, বা এই ভয়ঙ্কর লেভেলে এত নোংরা ভাবে কিছু মানুষ কিভাবে চিন্তা করতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং মজার ব্যাপার হলো যে এই ঘটনাতে প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন এমন অনেক মানুষও অবশ্য প্রতিবাদ করেছেন। এটা হয়তোবা একটা আশার কথা, কিন্তু যারা করেছেন তারা নিজেদেরকে আবার সেই জায়গাটাতে তারা আবার যুক্তিও দিচ্ছেন যে তারা একটি অসাধারণ কর্ম করেছেন। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে মেট্রোটা আছে, ঢাকাতে যে মেট্রোটা চালু হয়েছে সাম্প্রতিক সময়, সেইখানে আপনার মেট্রোর যে কার্ড আছে যেটাকে পাঞ্চ করে যাত্রীরা ঢোকেন, সেই কার্ডের ভেতরে আপনার আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য সাভারে একটি বিশাল একটা এরকম স্মৃতিসৌধ আছে, হিউজ, যেটি 7টা মিনার দিয়ে 7 রকমের আমাদের ঘটনাকে, জাতীয় ঘটনাগুলোকে প্রকাশ করে, এবং সেখানে অজ্ঞাতনামা অসংখ্য শহীদের সমাধিস্থল আছে। তো যেই ব্যাপারটা হয়েছে, সেই ওই যে মেট্রো রেলের মধ্যে যে স্মৃতিসৌধের যে ছবিটা আছে, তারপরে শহীদ মিনারের যে আমাদের জাতীয় যে শহীদ মিনারটা ঢাকা ইউনিভার্সিটির ভেতরে, সেটার একটা ছবি দেওয়া ছিল, সেগুলো সবকিছু মুছে নতুন করে অনেকটা পাকিস্তানি কায়দায়, পাকিস্তানি পতাকার মতো ঠিক ওরকম ভাবে আপনার বেকাতারা একটু চাঁদতারার মতো টাইপের আমি বলছি, একটা রেলের ছবি দিয়ে আপনার মেট্রো রেলটা করা হলো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, ওই মেট্রো রেলের কার্ডে তো বঙ্গবন্ধুর ছবি ছিল না, ওই মেট্রো রেলের কার্ডের মধ্যে তো আওয়ামী লীগের নাম লেখা ছিল না, তাহলে স্মৃতিসৌধ কি দোষ করেছে? ব্যাপারটা খুবই খুবই একটা, আমি বলবো যে মনস্তাত্ত্বিক একটা গেম। আপনি যদি ধরুন স্মৃতিসৌধ দেখেন, মুক্তিযুদ্ধের কোন স্মারক দেখেন যেখানে বঙ্গবন্ধু নেই, আপনি প্রশ্ন করবেন মুক্তিযুদ্ধ নিয়ে, জানতে চাইবেন, জানতে একটা পর্যায়ে বঙ্গবন্ধু আপনার সামনে হাজির হবে, কারণ ইতিহাসটা তো ওইভাবেই আসে। ওইটা যদি কেউ প্রশ্নই না করতে পারে, অর্থাৎ আপনার মন থেকে কমপ্লিটলি জিনিসটা ভুলিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছেও এটা যে আমরা মানে বঙ্গবন্ধুর নাম নিশানা সমস্ত কিছু তারা মুছে ফেলবে।